আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা 5 নাম্বার ক্লাসে হাজির হতে পেরেছি। ইতিমধ্যে 4টি ক্লাস হয়ে গেছে। যারা আগের ক্লাসগুলো দেখো নাই তারা আগের ক্লাসগুলো করে তারপর এই ক্লাসটা করবে, কারণ আগের ক্লাসগুলোতে একদম বেসিক পর্যায়ে আলোচনা করা হয়েছে। তোমার বেসিক যদি ভালো না থাকে, বেসিক যদি তোমার স্ট্রং না থাকে, তাহলে অ্যাডভান্স লেভেলে তুমি কিছুই বুঝবে না। অ্যাডভান্স লেভেল তোমার জন্য অনেক কঠিন লাগবে। এই জন্য ক্লাসগুলো খুব সুন্দরভাবে ধারাবাহিকভাবে সাজানো হয়েছে। তুমিও ওই রকম ধারাবাহিকভাবে ক্লাসগুলো করবে। আজকে আমরা অনেক গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব। আমরা প্রথমে স্পোকেন রুলস কিছু দেখব এবং তার প্র্যাকটিসও দেখব। আজকের ক্লাসে তোমরা জানতে পারবা স্পোকেন রুলস এবং তার প্র্যাকটিস, এবং তোমরা জানতে পারবা কিছু সেন্টেন্স মেকিং এর কৌশল। তার পাশাপাশি কিছু ভার্ব নিয়ে আলোচনা করা হবে। ভার্বের যে প্র্যাকটিস রয়েছে, কিভাবে তুমি ভার্ব দ্বারা সেন্টেন্স তৈরি করতে পারবা তা নিয়ে আলোচনা করা হবে, এবং কিভাবে তুমি প্রশ্ন করবে, এই সমস্ত কিছুই কিন্তু আজকের ক্লাসে আলোচনা করা হবে। তাই আজকের ক্লাসটি তোমার জন্য অতি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাহলে আমরা এখন কিছু রুলস দেখব আগের মতোই করে, এবং তার কিছু প্র্যাকটিসও আমরা দেখব। দেখো, সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ টু প্লাস ভার্ব ওয়ান। দেখো, হ্যাভ টু হ্যাজ টু এর বাংলা মিনিংটা হবে কোনো কিছু বাধ্য হওয়া, বাধ্যবাধকতা বোঝাতে। যেমন আমাকে যাইতেই হবে, এটা করতেই হবে, খেতেই হবে, এইরকম বাধ্যবাধকতা বোঝাইলে তখন কি হবে? তখন ভাইয়া হ্যাভ টু হ্যাজ টু ব্যবহার করা হবে। তাহলে ওকে, আমরা এখন একটু সামনের দিকে যাই। দেখো, সাবজেক্টের অবস্থানে যদি আই, উই, ইউ, দে এইগুলো থাকে তাহলে হ্যাভ টু হবে। অর্থাৎ কোনো কিছু প্লুরাল সাবজেক্ট থাকলে হ্যাভ টু হবে, আয়ের পরেও হ্যাভ টু হবে, হ্যাঁ, উই প্লুরাল ইউর পরেও হ্যাভ টু হবে, এবং বাকি অন্য সকল প্লুরাল সাবজেক্টের পরে কি হবে? হ্যাভ টু হবে। আর যখন সাবজেক্ট থাকবে সিঙ্গুলার তখন কিন্তু হ্যাভ টু হবে না, তখন হ্যাজ টু হবে। ওইটা প্র্যাকটিসের মধ্যে আমি তোমাদেরকে দেখিয়ে দিব। এখানে বলা আছে যখন হবে হি, সি, ইট, এগুলো কি সিঙ্গুলার না? দেখো, এগুলো তার একটা মাত্র ব্যক্তি বোঝাচ্ছে অথবা একটা বস্তু বোঝাচ্ছে, তখন কিন্তু হ্যাভ টু না হয়ে হ্যাজ টু হয়েছে। তারপর ভার্ব ওয়ান। এখন আমরা সরাসরি প্র্যাকটিস দেখে নেব। আই হ্যাভ টু গো নাও, আমাকে এখনই যেতে হবে। তুমি মনে করো কোনো একটা প্রোগ্রামে অথবা তোমার বন্ধুদের সাথে কোথাও আড্ডা দিচ্ছ, এই অবস্থায় তোমার যাওয়ার প্রয়োজন পড়লো, এখন তুমি বললে উঠলে আই হ্যাভ টু গো নাও, আমার এক্ষুনি যেতে হবে, এক্ষুনি, এরকম বাধ্যবাধকতা বোঝাতে তখনই কিন্তু হ্যাভ টু হ্যাজ টু ব্যবহার করা হয়। হি হ্যাজ টু ফিনিশ দ্য টাস্ক, তাকে কাজটি শেষ করতেই হবে, করতেই হবে তাকে কাজটি। দেখো, হি হ্যাজ টু, তাকে মানে বাধ্যবাধকতা বোঝাইছে, ফিনিশ তাকে করতেই হবে, দ্য টাস্ক কাজটি। একটু ভেঙে ভেঙে বোঝার চেষ্টা করবা। আর এই ওয়ার্ড মিনিং গুলো কিন্তু তোমাদের পেড কোর্সে দিয়ে দেওয়া হবে, কোনো সমস্যা নাই। ইউ হ্যাভ টু ফলো দ্য রুলস, তোমাকে নিয়ম মানতেই হবে। দেখো, মাস্টের মতো অর্থ কিন্তু ইউ হ্যাভ টু ফলো দ্য রুলস, তোমাকে নিয়ম মানতেই হবে। শি হ্যাজ টু টক দ্য টেক দ্য এক্সাম, তাকে পরীক্ষা দিতেই হবে, পরীক্ষা না দিয়ে তুমি পাস করতে পারবা? তাহলে শি হ্যাজ টু টেক দ্য এক্সাম। দেখো, শি হ্যাজ টু টেক, তাকে দিতেই হবে দ্য এক্সাম, পরীক্ষা। এরকম স্ট্রাকচারের সাথে মিলাইয়া যখন প্র্যাকটিস করবা, কিছু ওয়ার্ড মিনিং যখন শিখে নেবা, তাহলে ইংরেজি দেখবা একদম পানি হয়ে গেছে, কোনো কঠিন নাই ভাইয়া। উই হ্যাভ টু হেল্প দেম, আমাদের তাদের সাহায্য করতে হবে। আচ্ছা দেখো, আমি সবগুলো যদি দেখাই আমার ক্লাসটি অনেক লম্বা হয়ে যাবে, আমি সব দেখাবো না, কিছু তোমরা নিজেরা দেখে নিবা। আমি একটা রুলসের মনে করো কিছু আমি আলোচনা করবো, কিছু এক্সপ্লেন করে দেবো, আর বাকি যে কিছু যে কয়টা থাকবে ওই কয়টা একটু তোমরা নিজেরা ওইভাবে নিজের মতো করে বুঝে নেওয়ার চেষ্টা করবা। আর নিজের সাথে যখন তুলনা করে পড়তে চেষ্টা করবা, তখন দেখবা ইংরেজি মজাও লাগবা, নিজের কাছে আত্মবিশ্বাস তৈরি হবে। আর যখন তুমি এই কোর্সের 10টি ক্লাস সম্পূর্ণ করে ফেলবা, তখন দেখবা নিজের মধ্যে একটা আত্মবিশ্বাস তৈরি হয়ে গেছে, না আমি ইংরেজি শিখতে পারবো, আমি ইংরেজি পারবো। দেখো, এক ক্লাসে যদি তুমি এতগুলো ইনফরমেশন পাও, যখন 60টা ক্লাস, দেখো 60 ক্লাস যখন শেষ হবে, ওই 60টা ক্লাসের মধ্যে কি পরিমাণ ইনফরমেশন থাকতে পারবে তুমি চিন্তা করে দেখো একটু। ক্যান ইউ ইমাজিন? তারপর দেখো, সাবজেক্ট প্লাস এমিজার প্লাস গোয়িং টু প্লাস ভার্ব ওয়ান, এরকম হইলে ভবিষ্যৎ কোনো পরিকল্পনা বোঝাবে। তাহলে স্ট্রাকচার হচ্ছে আই এম গোয়িং টু প্লাস ভার্ব ওয়ান। এখন আয়ের পরিবর্তে হি, সি, ইট, তার এগুলো হলে ইস হবে গোয়িং টু। তাহলে এখন এটা তো আর বোঝানো দরকার না, এটা জাস্ট তোমরা দেখে নেবা। এটা আমি একটা বুঝিয়ে দিচ্ছি যেহেতু, তাহলে আশা করি সবগুলাই ওই রকম ভাবে বুঝে নিতে পারবা, কারণ এগুলো তো একই। সাবজেক্ট সিঙ্গুলার থাকলে তাহলে কি হবে? তাহলে ইজ হবে, সাবজেক্ট যদি প্লুরাল থাকে আর হবে, আয়ের পরে এম হবে। এই তো কথা শেষ। এবার আমরা কিছু প্র্যাকটিস দেখব। প্র্যাকটিসের ক্ষেত্রে আই এম গোয়িং টু লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখতে যাচ্ছি, মানে একটা কাজ করতে যাচ্ছি, মানে একটু ভবিষ্যৎ বোঝাবে, একটু ভবিষ্যতে এই কাজটা আমি করতে যাচ্ছি, এরকম অর্থে আই এম গোয়িং টু
ব্যবহার করা হবে, অর্থাৎ সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস গোয়িং টু পরে পারবো। হি ইজ গোয়িং টু বাই এ কার, সে গাড়ি কিনতে যাচ্ছে। এখন তুমি বললা তুমি এখন কিছু টাকা নিয়ে তুমি গাড়ি কিনতে যাচ্ছ, তাহলে বললা আই এম গোয়িং টু বাই এ কার, আমি গাড়ি কিনতে যাচ্ছি। অথবা তুমি অন্য কিছু বলতে পারো যে আই এম গোয়িং টু বাইং সাম প্রোডাক্টস, আমি কিছু পণ্য, আমি কিছু মানে কিছু বাজার সদাই কিনতে যাচ্ছি। হ্যাঁ, তুমি অনেকভাবে দেখো একটা বাক্য ধারা এইরকম করে এইটার অনুসারে তুমি নিজেই অনেকগুলো বাক্য তৈরি করতে পারবে। শি ইজ গোয়িং টু স্টার্ট এ জব, সে চাকরি শুরু করতে যাচ্ছে। দে আর গোয়িং টু ভিজিট আস, তারা আমাদের দেখতে আসবে। দেখো দে, তারা আর গোয়িং টু ভিজিট, মানে ভিজিট মানে কি, ভ্রমণ করা, মানে আসবে, আসতেছে, যেহেতু গোয়িং টু অর্থটা হচ্ছে ভবিষ্যতে হবে এমন কিছু, আসবে, আমাদেরকে দেখতে আসবে। দেখো 3 নম্বর রুলস আমরা যখন দেখি, উড লাইক টু সাবজেক্ট প্লাস উড লাইক টু প্লাস ভার্ব। ভদ্রভাবে ইচ্ছা কাউকে মানে কারোর সাথে, অর্থাৎ ভদ্র বা নম্রভাবে ইচ্ছা প্রকাশ করা অর্থে ব্যবহার করা হয়। স্ট্রাকচার আগের মতোই। তারপর দেখো, তাহলে আমরা কিছু উদাহরণ দেখবো, এটা তোমরা দেখে নিবা। এটা আমি বলছি, আমি 1-2টা আমি বুঝিয়ে দেবো, আর বাকি সবগুলো তোমরা দেখে নেবা, কারণ এগুলো সবগুলোর মধ্যে একই রকম, এটা বারবার দেওয়া হয়েছে যাতে তোমাদের স্মরণে পড়ে, যাতে তুমি সাবজেক্ট প্লাস ভার্ব এগ্রিমেন্ট এর মধ্যে কোনো ভুল না হয়। কারণ যে সাবজেক্ট, ওই সাবজেক্ট অনুসারে তো ভার্ব বসবে, আর সাবজেক্ট অনুসারে যদি তুমি ভার্ব না বসাতে পারো, তাহলে তো তুমি রাইটিংয়ে কোনোভাবেই কিছু করতে পারবে না, তুমি তো লিখতে পারবে না, তুমি কথাও বলতে পারবে না, কথাও বলার ক্ষেত্রে তোমার অনেক ভুল হবে। এই কারণে সাবজেক্টের সাথে ভার্বের যে মিলবন্ধন, প্রত্যেকটা রুলসের মধ্যেই ওইটা দিয়ে দেওয়া হয়েছে। আই উড লাইক টু লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখতে চাই। দেখো, এটা একটা ইচ্ছা প্রকাশ করা হয়েছে না। আই উড লাইক টু, আমি চাই, লার্ন শিখতে, ইংরেজি শিখতে চাই। হি উড লাইক টু মিট ইউ, সে তোমার সাথে দেখা করতে চায়। কত ভদ্রভাবে পুরোটা কথা বললো। হ্যাঁ, হি উড লাইক টু মিট ইউ, সে তোমার সাথে দেখা করতে চায়। শি উড লাইক টু হেল্প আস, সে আমাদের সাহায্য করতে চায়। উই উড লাইক টু দ্য জয়েন উই উড লাইক টু জয়েন দ্য পার্টি, আমরা পার্টিতে যোগ দিতে চাই। তারপর দেখো, আমরা 4 নম্বর রুলসে দেখব। এখন হচ্ছে এই পিডিএফটা যদি তোমরা সম্পূর্ণটা পরে শেষ করো এবং পাশাপাশি ক্লাসগুলো করো, দুইটার কম্বাইনেশনে যখন তুমি এই কোর্সটা কমপ্লিট করবা, তখন দেখবা তুমি প্রো লেভেলের ইংরেজি শিখে ফেলেছো। তো এর জন্য তোমাদের এই পিডিএফটা অবশ্যই দরকার লাগবে, কারণ পিডিএফটা ছাড়া তোমার পড়াটা ভালো হবে না। পিডিএফ থাকলে তুমি নিজেই যে কোনো সময় এটা একদম অনায়াসে পড়ে ফেলতে পারবা এবং তুমি ইংরেজি শিখে ফেলতে পারবা। এর জন্য তোমার এই পিডিএফটা দরকার আসলে মনে করি। যদি তোমরা চাও পিডিএফটা নিয়ে পড়তে, তাহলে পিডিএফটা আমার কাছ থেকে নিয়ে তোমরা পড়তে পারো। এর জন্য তোমাদের কি করতে হবে আমি এই সম্পর্কে একটু বলি। এই কোর্সটি কিন্তু তোমাদের জন্য একদম ফ্রি রাখা হয়েছে। প্লেলিস্টে ক্লাসগুলো সাজানো থাকবে এবং প্লেলিস্ট থেকেই তোমরা ক্লাসগুলো করে নিতে পারবে। এখন কথা হচ্ছে, তোমরা যারা প্রিমিয়াম লেভেলের কোর্সটি করতে চাও, তাদের জন্য একটি সিক্রেট গ্রুপ রয়েছে। সেখানে সবগুলো ক্লাসের সম্পূর্ণ পিডিএফ পেয়ে যাবা এবং এক্সট্রা সাপোর্টিং অনেকগুলো নোট দেওয়া হবে, এবং সেখানে সবসময় সর্বোচ্চ সাপোর্ট থাকবে, যার মাধ্যমে তোমার ইংরেজি শেখার পূর্ণতা পাবে শতভাগ। এখন তুমি চাইলে প্রিমিয়াম কোর্সে ভর্তি হতে পারো। ভর্তি হওয়ার প্রসেস, এই নাম্বারে তোমাকে 500 টাকা সেন্ড মানি করতে হবে, বিকাশ, রকেট অথবা নগদ। কোন নম্বরে ভাইয়া? এই যে এই নাম্বারে টাকা পাঠিয়ে, এই নাম্বারেই দেখো, এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে তোমাকে কোর্সে ভর্তি করে দেবো। এখন কেউ যদি চাও শুধু পিডিএফগুলো নিয়ে পড়তে, তাহলে তুমি এই যে এই নাম্বারে দেখো, স্ক্রিনে দেওয়া এই নাম্বারে তোমাকে 260 টাকা সেন্ড মানি করতে হবে। তারপর এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে নক দেবা, তাহলে পিডিএফগুলো পেয়ে যাবা। এবার আমরা ক্লাসে ফিরে যাই। তোমরা জানো এবল অর্থ সক্ষম, যখন সাবজেক্ট প্লাস এমিজার প্লাস এবল টু প্লাস ভার্ব, এটার সক্ষমতা, সক্ষম হওয়া অর্থে ব্যবহার করা হবে। এই স্ট্রাকচার আগের মতোই। এখন দেখো, আই এম এবল টু স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে সক্ষম। হি ইজ এবল টু সলভ দ্য প্রবলেম, সে সমস্যাটি সমাধান করতে সক্ষম। তাহলে দেখো, তুমি কাউকে মেনশন দিয়ে বলতে পারো, রবিন ইজ এবল টু সলভ দ্য প্রবলেম, রবিন এই সমস্যাটি সমাধান করতে সক্ষম। জাস্ট দেখো, একটা লাইন পড়ে একটা লাইন তুমি মুখস্থ করা লাগবে, তুমি দেখো, প্র্যাকটিস দেখার পর এই অনুসারে তুমি শত শত ইংরেজি তুমি গঠন করতে পারবা। তুমি অনেকভাবেই এই বাক্যটাকে অন্যের সামনে উপস্থাপন করতে পারবা।
সি ইজ এবল টু ম্যানেজ দ্য ওয়ার্ক, সে কাজটি করতে সক্ষম। দে আর এবল টু ফিনিশ অন টাইম, তারা সময় মতো শেষ করতে সক্ষম। দেখো, তারা আর এবল টু ফিনিশ, আর এবল টু সক্ষম হয়, টু ফিনিশ শেষ করতে, অন টাইম সঠিক সময়ে। দেখো, এটা কিন্তু প্রিপোজিশনের ব্যবহারে দেখানো হয়েছে। ওই প্রিপোজিশনের ক্লাসটা করার জন্য তোমাদের কাছে বিশেষ অনুরোধ থাকবে, যাতে করে প্রিপোজিশন নিয়ে কোনো সমস্যা না থাকে। উই আর এবল টু হেল্প ইউ, আমরা তোমাকে সাহায্য করতে সক্ষম। এবার দেখো, কিপ। কিপ মানে করতে থাকো, যেতে থাকো, মানে এই কাজটা একটা কন্টিনিউয়াসলি করতে থাকো, এরকম হতো। দেখো, আমরা উদাহরণ দেবো, উদাহরণ দেখলেই বাকিটা কমপ্লিট হয়ে যাবে। এটা হচ্ছে কিপ, তারপর হচ্ছে বা আইএনজি ফর্ম হবে, আর বাকিটা তো তোমরা জানো ওই রকমই থাকবে, সমস্যা নাই। লেগে থাকো, তুমি জিতবে। কিপ স্টেইং, ইউ উইল উইন। দেখো একটা বাক্য, প্রথম উদাহরণটা দেখে নাও। কিপ স্টেইং মানে কিপ থাকবে, কিপের পরে একটা ভার্ব, যে ভার্ব দিয়ে তুমি কথা বলতে চাও ওই ভার্বের সাথে আইএনজি লাগাই দেবা, তার মানে এটা লেগে থাকো, করতে থাকো। দেখো, কিপ স্মাইলিং, হাসতে থাকো, কিপ গোয়িং, যেতে থাকো, কিপ স্টেইং, এখানে লেগে থাকো। এমনভাবে যদি তুমি বলো, কিপ ইটিং, খেতে থাকো, কিপ রানিং, দৌড়তে থাকো, কিপ প্লেয়িং, খেলতে থাকো। দেখো, তুমি শত শত নিজের মতো করে বানাইতে পারবা, তারপর একটা সেন্টেন্স লাগাই দিবা। সেন্টেন্স কিরকম হবে? ইউ উইল উইন, তুমি জিতবে। তারপর দেখো, কিপ স্মাইলিং, তুমি হাসতে থাকো। ইউ উইল বি হ্যাপি, তুমি সুখী হবে। কিপ গোয়িং, যেতে থাকো। আই উইল কাম লেটার অন, আমি পরে আসবো। দেখো, মানুষকে বলতে পারো না, তুমি মনে করো একজনকে তুমি একটু পরে যেতে চাচ্ছ, আরেকজন তোমার সামনে চলে গেছে, এখন তাকে বললা কিপ গোয়িং, যেতে থাকো। আই উইল কাম লেটার অন, আমি একটু পর আসতেছি। নামাজ পড়তে থাকো, সকল সমস্যার সমাধান হবে। তাহলে নামাজ পড়ার ইংরেজি কি? নামাজ পড়া মানে প্রে করা, প্রার্থনা করা, তাহলে ইংরেজি হবে প্রেয়িং। কিপ প্রেয়িং, নামাজ পড়তে থাকো। ইউ উইল গেট সলিউশন অফ অল প্রবলেমস, সকল সমস্যার সমাধান হবে। এখানে আরেকটা কাজ করবা, প্রথম কিছু ইংরেজি তুমি দেখলা, ইংরেজিও দেখলা, বাংলা মিনিংটাও দেখলা, বাংলা মিনিংও দেখলা, ইংরেজি ট্রান্সলেশনও দেখলা। এবার তোমরা ওই ইংরেজিটা হাতে ধরে তোমরা বাংলাটা পড়বা। বাংলাটা পড়ার পর ওই ইংরেজির সাথে একটু মেলানোর চেষ্টা করবা। যেমন নামাজ পড়তে থাকো, তাহলে কিপ প্রেয়িং, তারপর আঙ্গুলটা সরিয়ে দেখবা, হ্যাঁ এটা আমি পেরেছি। এবার বাকিটা আমি দিয়ে দেখি কি করা যায়। সকল সমস্যার সমাধান পাবে। এবার সকল সমস্যার সমাধান পাবে। ইউ উইল, তুমি পাবে। গেট সলিউশন অফ অল প্রবলেমস, সকল সমস্যার সমাধান। এইভাবে হাত ধরে ধরে একটু মিলাই নিবা, তাহলে তুমি নিজেই নিজেকে মূল্যায়ন করতে পারবা, কতটা তুমি শিখেছো আর কত দূর তোমাকে যেতে হবে। আমাদের পথ এখন অনেক বাকি, সুতরাং ওই অনুসারে আমাদের আগাইতে হবে। চেষ্টা করতে থাকো, তুমি তোমার লক্ষ্য অর্জন করতে পারবে। কিপ ট্রাইং, চেষ্টা করতে থাকো। ইউ উইল অ্যাচিভ ইউর এইম, ইউ উইল অ্যাচিভ, তুমি অর্জন করতে পারবে। ইউর এইম, তোমার লক্ষ্য। এরকমভাবে একটু ভেঙে ভেঙে মিলিয়ে পড়বা। অনুশীলন করতে থাকো, প্র্যাকটিস করতে থাকো, তুমি ইংরেজিতে অনর্গল কথা বলতে পারবে। কিপ প্র্যাকটিসিং, ইউ উইল বি এবল টু স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি, তুমি প্র্যাকটিস করে থাকো, ইংরেজিতে অনায়াসে তুমি কথা বলতে পারবা, তুমি ফ্লুয়েন্টলি কথা বলতে পারবা। তাহলে দেখো, এবার কিছু কনভারসেশন তুমি একটু দেখে নাও। ডু ইউ নো রনি, তুমি কি জানো রনি? দেখো কতভাবে এখন তুমি ইংরেজিতে কথা বলতে পারবা, কারণ এখন তো তুমি বায়ার ক্লাস করেছো, এখন তো তোমার কাছে আর ইংরেজি কঠিন লাগে না। আর আর কয়েকটা ক্লাস করো না, দেখো না ইংরেজি কতটা সহজ হয়ে যায়। তারপর দেখো, দ্যাট, যা, আই স্টপ স্মোকিং, আমি ধূমপান ছেড়ে দিয়েছি। দেখো একটু ভেঙে মিলিয়ে দাও। ডু ইউ নো, তুমি কি জানো রনি? দ্যাট আই স্টপ স্মোকিং, আমি ধূমপান থামিয়ে দিয়েছি। দ্যাটস ভেরি গুড অফ ইউ, এটা তোমার জন্য অনেক ভালো। কিপ ইট আপ, এটা ধরে রাখো। কিপ ইট আপ, এটা ধরে রাখো। দেখো আরেকটা নতুন ইংরেজি জেনে ফেললা। কিপ ইট আপ, এটা ধরে রাখো। কিপ ইট আপ মানে ধরে রাখা। আচ্ছা, তারপর আই উইশ আই কুড, আমি যদি পারতাম। স্ট্রাকচার হচ্ছে আই উইশ আই কুড প্লাস ভার্ব, ভার্বের বেস ফর্ম অর্থাৎ ভার্ব ওয়ান হবে, তারপর অনেক কিছু হতে পারে, হোক সমস্যা নাই। আমি যদি পাখির মতো উড়তে পারতাম। আই উইশ আই কুড ফ্লাই লাইক এ বার্ড। দেখো, আই উইশ আই কুড, আমি যদি পারতাম, ফ্লাই লাইক এ বার্ড, পাখির মতো উড়তে। দেখছো, নিজের মতো করে একটু অর্থ মিলাই নেবা। তারপর
সম্পূর্ণ অর্থ একটু ভিতর থেকে আনার চেষ্টা করবা, তাহলেই তোমার ইংরেজি ওকে। আমি যদি আমার দেশের জন্য কাজ করতে পারতাম, আই উইশ আই কুড ফর মাই কান্ট্রি। আমি যদি সুস্বাস্থ্য বজায় রাখতে পারতাম, আই উইশ আই কুড মেনটেন এ গুড হেলথ। আই উইশ আই কুড মেনটেন এ গুড হেলথ। আমি যদি সমাজের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারতাম, আই উইশ আই কুড প্লে ভাইটাল রোল অফ দ্য সোসাইটি। দেখো, ইউজ টু মানে করতাম, যেতাম, অতীতের অভ্যস্ত কোনো কিছু বোঝাতে ইউজ টু ব্যবহার করা হয়। একটা কাজ অতীতে করা হতো, এখন না, কিন্তু অতীতে রেগুলার করা হতো এমন কোনো কিছু বোঝাতে ইউজ টু ব্যবহার করা হয়। স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস ভার্ব ওয়ান। তাহলে দেখো, আই ইউজ টু লিভ ইন কানাডা। আমি কানাডা বাস করতাম, এখন বাস করি না, আগে বাস করতাম, তাই আই ইউজ টু লিভ ইন কানাডা। আই ইউজ টু লাইক ভেজিটেবলস। আমি শাক সবজি পছন্দ করতাম। দেখো, অতীতে তুমি একটা কাজ যদি করতাম, তাহলে ওই অতীতের অভ্যাসটা বোঝানোর জন্যই তোমার ইউজ টু ব্যবহার করা হবে। আই ইউজ টু রিসাইট দ্য হোলি কোরআন। আমি পবিত্র কোরআন তেলাওয়াত করতাম। এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ ভার্ব দেখব। টেল বলা, টেল, টোল্ড, টোল্ড, টেলিং, টোটেল। এটা যেন ভার্ব ওয়ান, ভার্ব টু, ভার্ব থ্রি, আইএনজি ফর্ম, ইনফিনিটিভ ফর্ম। টু প্লাস ভার্ব ওয়ান মানে ইনফিনিটিভ। তাহলে দেখো, আমরা প্রত্যেকটা ফর্মের কিছু প্র্যাকটিস উদাহরণ দেখে নিব। আই টেল স্টোরিজ। আমি গল্প বলি। আই টোল্ড হিম। আমি তাকে বলেছিলাম। এবার যদি এখানে কিছু লাগাই দাও, এনিথিং অথবা অন্য কিছু তুমি যা বলেছো তা লাগাই দিলাম। আই হ্যাভ টোল্ড দ্য ট্রুথ। আমি সত্য বলেছি। আই হ্যাভ টোল্ড, এটা কোন টেন্স? দেখো, টেন্স যদি তুমি পারো, আমি গত ক্লাসে বলছিলাম টেন্স পারলে তাহলে তোমার বাংলা মিনিংটা করা তোমার জন্য অনেক ইজি হয়ে যাবে। এর জন্য টেন্সের ক্লাসটি তোমরা অবশ্যই গুরুত্ব সহকারে করবা, তারপর এই ক্লাসগুলো দেখবে তোমার জন্য ইজি হয়ে গেছে। যেমন আই টেল স্টোরিজ, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর এটা হচ্ছে আই টোল্ড হিম, পাস্ট ইনডিফিনিট টেন্স। অতীতে আমি তাকে বলেছিলাম, আমি অতীতে বলেছিলাম, এখন না তো অতীতে। আই হ্যাভ টোল্ড দ্য ট্রুথ। আমি সত্য বলেছি। দেখো, সাবজেক্ট প্লাস হ্যাভ এর হ্যাভ প্লাস বি থ্রি, তার মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। মানে এই বাংলা মিনিংটা হবে, এই কাজটা হয়ে গেছে, ফলাফল এখনো বিদ্যমান। যেমন আমি সত্য বলেছি। আই এম টেলিং ইউ, আমি তোমাকে বলছি। একজন লক্ষ্য করে বলতে পারো, আই এম টেলিং ইউ, আমি তোমাকে বলছি। আই ওয়ান্ট টু টেল ইউ সামথিং, আমি তোমাকে কিছু বলতে চাই। আই ওয়ান্ট টু টেল ইউ সামথিং, আমি তোমাকে কিছু বলতে চাই। তাহলে দেখো, এটা হচ্ছে তোমাদের বেশি বেশি করে পড়তে হবে। বেশি বেশি করে যদি পড়ো, তাহলে এই ভার্ব এর সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। ভার্ব এর মিনিংগুলো তোমরা জেনে যাবা, এবং ভার্বের যে প্র্যাকটিস ওইগুলো তোমরা শিখে ফেলতে পারবা। তোমরা লেখার ক্ষেত্রেও অনায়াসে লিখতে পারবা, বলার ক্ষেত্রেও অনর্গল বলতে পারবা। স্পিক অর্থ কথা বলা। আই স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলি। হ্যাঁ, আই হ্যাভ স্পোকেন টু হিম, আমি তার সাথে কথা বলেছি। দেখে নেবা, এইগুলো জাস্ট দেখে নিলেই হবে। আক্স মানে জিজ্ঞাসা করা। আই আক্স কোয়েশ্চেন, আমি প্রশ্ন করি। আই আক্স, আই এম আক্সিং ইউ, আমি তোমাকে জিজ্ঞেস করেছি। আই ওয়ান্ট টু আক্স সামথিং, আমি তোমাকে কিছু বলতে চাই। হ্যাঁ, তারপর আনসার, উত্তর দেওয়া। আই আনসার পোলাইটলি, আমি ভদ্রভাবে উত্তর দিই। আই এম আনসারিং নাও, আমি এখন উত্তর দিচ্ছি। আই হ্যাভ আনসার্ড অল, আমি সব উত্তর দিয়েছি। হ্যাঁ, তাহলে দেখো, ওয়ার্ক কাজ করে, তোমরা জানো। তারপরে আই ওয়ার্ক হার্ড, আমি কঠোর পরিশ্রম করি। এখন বলতে পারো, ভাইয়া এই সেন্টেন্সগুলো তো অতি সহজ, এগুলো তোমরা পারি, এগুলো পরে কি হবে? এখন তোমরা নিজেরা একটু এটা দেখা ছাড়া একটু বলার চেষ্টা করো, তো দেখি তোমরা কয়টা বলতে পারো। তাহলেই তোমরা বুঝতে পারবা এটা সহজ। সহজ করলে কি হবে? সহজটা তুমি পড়োনি, পড়ার পরে দেখবে তুমি যখন এই সহজ বাক্যগুলো, ওই শত শত সহজ বাক্য মনে রাখতে পারবা, তখন তোমার কঠিন বাক্যগুলো আর কঠিন মনে হবে না। তুমি দেখো, চুলায় যখন আগুন জ্বালাতে যাও, তখন ছোট লাকড়ি আগে দিতে হবে। প্রথমে যদি বড় লাকড়ি দাও, আগুন কিন্তু জ্বলবে না। এই কারণে ছোট থেকে বড়র দিকে যেতে হবে। প্রথমে তোমার ছোট ছোট বাক্য শিখতে হবে। এটা শেখার পর এক সময় তুমি নিজেই বড় বড় বাক্য গঠন করতে পারবা। তোমার নিজের অজান্তেই তুমি বড় বড় বাক্যে কথা বলতে পারবা। এটা তোমার আর কোনো সমস্যা হবে না। এই জন্য প্রথমে ছোট ছোট বাক্য শিখতে হবে, এর প্রয়োগ জানতে হবে। বড় বাক্য তুমি ছোট বাক্য থেকে বানাতে পারবা, এবং বড় বাক্যকে খণ্ড খণ্ড করে ছোট বাক্যে রূপান্তর করে তুমি ইংরেজি সহজে তুমি নিজেই শিখতে পারবা। তাহলে এটা তোমার জন্য অতি গুরুত্বপূর্ণ। আই হ্যাভ ওয়ার্কড হেয়ার, আমি এখানে কাজ করেছি। আই এম ওয়ার্কিং নাও, আমি এখন কাজ করছি। আই ওয়ান্ট টু ওয়ার্ক অ্যাব্রোড, আমি বিদেশে কাজ করতে চাই। তোমরা পরে নেবা হেল্প, সাহায্য করা। আই হেল্প হিম, আমি তাকে সাহায্য করেছিলাম। আই ওয়ান্ট টু হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করতে চাই। অনেকভাবে দেওয়া আছে, তোমরা একটু পরে নেবা। হ্যাঁ, ট্রাই, চেষ্টা করা। আই ট্রাই এগিন, আমি আবার চেষ্টা করি। আই ট্রাইড হার্ড, আমি কঠোর চেষ্টা করেছিলাম। আই এম ট্রাইং নাও, আমি এখন চেষ্টা করছি।
আই হ্যাভ ট্রাইড এনাফ, আমি যথেষ্ট চেষ্টা করেছিলাম। আই ওয়ান্ট টু ট্রাই ওয়ান্স মোর, আমি আরেকবার চেষ্টা করতে চাই। ওয়ান্স মোর মানে কি আরেকবার, আই ওয়ান্ট আমি চাই, টু ট্রাই চেষ্টা করতে, ওয়ান্স মোর আরেকবার। এখন দেখো আমরা সেন্টেন্স মেকিং এর কিছু কৌশল দেখব। এই স্বাধীনতা আপনা আপনি আসে না, ইংরেজি হবে দিস ফ্রিডম। এই স্বাধীনতা দিস ফ্রিডম আপনা আপনি আসে না, ডিড নট কাম অটোমেটিক্যালি, আসেনি, ডিড নট কাম, আপনা আপনি মানে অটোমেটিক্যালি। এখানে অনেকগুলো রুলস দেওয়া রয়েছে, স্ট্রাকচার কিভাবে বাক্যটা গঠন হয়েছে এটা তোমাদের গ্রামারের ক্লাসে আলোচনা করবো। আজকে এই সম্পর্কে আমি কিছু বলবো না। আজকে আমি এর ফ্র্যাগমেন্টের যে একটা ফর্ম রয়েছে ওই ফর্মটা তোমাদের দেখাবো। দেখো, এই স্বাধীনতা দিস ফ্রিডম আসেনি, ডিড নট কাম, আপনা আপনি অটোমেটিক্যালি। যখন এরকম ভেঙ্গে ভেঙ্গে বড় সেন্টেন্সকে খণ্ড খণ্ড করে ছোট করে পড়ার চেষ্টা করবা, তখন দেখবা তোমার কাছে কঠিন বাক্যগুলো অনেক সহজ হয়ে গেছে, তুমি সহজেই ইংরেজি শিখতে পারবা। তাহলে কি হচ্ছে, দিস ফ্রিডম এই স্বাধীনতা ডিড নট কাম আসেনি অটোমেটিক্যালি, আপনা আপনি। বাংলা থেকেও ইংরেজি করতে পারবা, ইংরেজি থেকেও বাংলা করতে পারবা। তথ্যকণিকা তোমরা একটু দেখে নেবা, দেখার জন্য তো আমি পিডিএফ দিয়ে দিচ্ছি, সমস্যা নেই তো। এই স্বাধীনতার পেছনে অনেক ত্যাগ তিতিক্ষা রয়েছে। দেয়ার আর মেনি স্যাক্রিফাইস মানে অনেক ত্যাগ তিতিক্ষা বিহাইন্ড দিস ফ্রিডম, এই স্বাধীনতার পেছনে। তাহলে আমরা একটু ভেঙে ভেঙে দেখি। এই স্বাধীনতার পেছনে বিহাইন্ড দিস ফ্রিডম, এই স্বাধীনতার পেছনে বিহাইন্ড দিস ফ্রিডম অনেক ত্যাগ তিতিক্ষা রয়েছে। দেয়ার আর মেনি স্যাক্রিফাইস বিহাইন্ড দিস ফ্রিডম, এই স্বাধীনতার পেছনে দেয়ার আর মেনি স্যাক্রিফাইস অনেক ত্যাগ তিতিক্ষা রয়েছে। ওয়ার্ল্ড ইজ সারপ্রাইজড টু নো দ্যাট হিস্টোরি, একটু বেশি কঠিন লাগতেছে তাই না? দেখো আমরা একটু সহজ করে দিই ভেঙ্গে ভেঙ্গে বলার মাধ্যমে। সেই ইতিহাস, দ্যাট হিস্টোরি, দ্যাট মানে কোনো কিছু একটা দূরত্ব বোঝাতে, এটা একটু সেই হিস্টোরি মানে এই না, সেই একটু দূরত্ব বেশি বোঝাইছে, তাই দ্যাট ব্যবহার করা হয়েছে। দ্যাট হিস্টোরি জেনে, টু নো, টু নো মানে জানতে অথবা জেনে, বিশ্ববাসী অবাক হয়ে যায়। দ্য ওয়ার্ল্ড ইজ সারপ্রাইজড, দ্য ওয়ার্ল্ড বিশ্ববাসী ইজ সারপ্রাইজড অবাক হয়ে যায়। তাহলে দেখো এরকম যখন সেন্টেন্স ভাঙ্গা শিখবে তখন সেন্টেন্সগুলোর বাংলা মিনিং সহজ লাগবে এবং বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশনও কিন্তু খুব ইজি লাগবে। তারপর দেখো এই ইনফরমেশনগুলো তোমরা দেখে নিবা। এবার হচ্ছে আমরা দেখব বাংলাদেশের মানুষ অতিথি পরায়ণ, দ্য পিপুল অফ বাংলাদেশ, বাংলাদেশের মানুষ আর হসপিটেবল মানে অতিথি পরায়ণ। দেখো এখানে আর হওয়ার কারণ কি, এটা কিন্তু সাবজেক্ট কোন পর্যন্ত, দ্য পিপুল অফ বাংলাদেশ এটা একটা ফ্রেজ। এরকম ফ্রেজ অথবা বাক্যের মধ্যে লম্বা অংশ যদি সাবজেক্ট থাকে, এই সাবজেক্টের মধ্যে দেখবা প্রিপোজিশন আসে কোথায়, অফ এটা প্রিপোজিশন, প্রিপোজিশনের আগে যে ওয়ার্ড এটা হচ্ছে সাবজেক্টের হেড ওয়ার্ড অর্থাৎ মূল ওয়ার্ড। এই হেড ওয়ার্ড অনুসারে ভার্ব বসে, অর্থাৎ এক কথায় এরকম লম্বা বাক্য যদি অর্থাৎ লম্বা একটা ফ্রেজ, লম্বা একটা সেন্টেন্সের মতো এটা যদি সাবজেক্ট হয়, এর মধ্যে দেখবা প্রিপোজিশন কোথায় আছে, প্রিপোজিশনের আগে যাই থাকবে ওই ওয়ার্ড অনুসারেই কি বসবে, ভার্ব বসবে। তাহলে অফের আগে পিপুল, পিপুল লোকজন প্লুরাল, তাহলে এই কারণে ভার্ব হয়েছে প্লুরাল আর। ওকে, এবার দেখো বাংলাদেশের মানুষ, দ্য পিপুল অফ বাংলাদেশ হয় আর, আর তো হয় জানো অতিথি পরায়ণ, হসপিটেবল, হসপিটেবল মানে অতিথি পরায়ণ। তথ্যকণিকা একটু দেখে নিবা। এখন আমরা একদম লাস্ট পর্যায়ে চলে আসছি, এবার কিছু ডব্লিউএস কোয়েশন আমরা দেখব। এই ডব্লিউএস কোয়েশনগুলো অনেক গুরুত্বপূর্ণ, কারণ তুমি এখন ইংরেজি শিখতেছো, কথা বলা শিখবে, লেখা শিখবে। মানুষকে যদি প্রশ্ন না করতে পারো তাহলে তো এই ইংরেজি শেখার কোনো মূল্যই নাই। তোমাকে তো প্রশ্ন শেখাও, প্রশ্ন করাও শিখতে হবে। এর জন্যই বিশেষ গুরুত্বপূর্ণ অনেক ডব্লিউএস কোয়েশন দেওয়া আছে। এখানে আজকে অল্প কিছু আলোচনা করা হবে এবং প্রতি ক্লাসেই এই ডব্লিউএস কোয়েশনগুলো থাকবে। অনেকগুলো ক্লাসে এই ডব্লিউএস কোয়েশন নিয়ে আলোচনা করা হবে। হোয়াট ইজ ইউর প্রফেশন, আপনার পেশা কি? হু ইজ ম্যানেজিং দ্য ফান্ড, এই তহবিলটি কে পরিচালনা করেছে? হোয়াট মেক্স ইউ স্যাড, কি আপনাকে দুঃখী করে? হোয়াট কি মেক্স করে ইউ স্যাড, আপনাকে ইউ আপনাকে স্যাড মানে দুঃখী, কি কি আপনাকে দুঃখী করে?
একটু ভেঙ্গে ভেঙ্গে অর্থ বোঝার ট্রাই করবা, তাহলে আরো ইজি হয়ে যাবে। হু, কে সাইন্ড মানে সই করলো, সিগনেচার করলো, দ্য ডকুমেন্ট এই ডকুমেন্টে অথবা এই নথিতে কে সই করেছে, কে সিগনেচার করেছে। হোয়াট ডু ইউ রিকমেন্ডেড, আপনি কি সুপারিশ করেন, আপনি কি হোয়াট কি ডু ইউ, তুমি কি অথবা আপনি কি রিকমেন্ডেড মানে সুপারিশ করেন বা অথবা সুপারিশ করো, তুমি কি সুপারিশ করো, আপনি কি সুপারিশ করেন। দেখো ইউ কিন্তু ইংরেজি বাক্যে তুই তুমি যাই বলো না কিন্তু সব ওয়ার্ড কিন্তু একটাই কি বোঝায়, ইউ 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 হচ্ছে তুমি, আবার ইউ তুই, আবার ইউ হচ্ছে আপনি। সুতরাং তুমি এই সেন্টেন্সটা যেভাবেই তোমার ইচ্ছা ওইভাবেই তুমি বাংলা মিনিংটা করতে পারবা, কোনো সমস্যা নাই। হু ইজ দ্য অথর, লেখককে, অথর মানে লেখক। হোয়াট ডিড ইউ ইট, আপনি কি খেয়েছেন, হোয়াট ডিড ইউ ইট, আপনি কি খেয়েছেন। তোমার বাসায় একজন অতিথি আসলো, এখন তুমি ওনাকে জিজ্ঞেস করবে, এখন ইংরেজিতে তুমি জিজ্ঞেস করলে কেমনি বলবা, হোয়াট ডিড ইউ ইট, আপনি কি খেয়েছেন। ওকে, আজকে ক্লাস এই পর্যন্তই। ইনশাআল্লাহ দেখা হবে আবারও নেক্সট ক্লাসে। সেই পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।